আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিন পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে মেতে উঠে তৎকালীন বিডিআরের বিপথগামী কিছু সদস্য। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। নারকীয় ওই হত্যাযজ্ঞের 16 বছরেও শেষ হয়নি বিচার, জানিয়ে ক্ষোভ জানান স্বজনেরা। সাকিবুর রহমানের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একদিন। ডাল ভাত কর্মসূচিতে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দাবি আদায়ের নামে বিডিআরের বিপথগামী কিছু সদস্য হত্যা করে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তাকে। বেসামরিক নাগরিক সহ নিহত হন 74 জন। হত্যাযজ্ঞের 2 দিন পর হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়, যার মধ্যে হত্যা মামলায় হাইকোর্টে রায় হয়েছে। এর আগে বিশেষ জজ আদালতের রায়ে 850 আসামির মধ্যে 152 জনকে ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। খালাস পান 277 জন। বিস্ফোরক আইনের মামলায় 883 জনকে আসামি করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 250 জন আসামি জামিন পান। দ্রুত বিচার শেষ করে জাতির সামনে জঘন্যতম এই হত্যার রহস্য উন্মোচনের দাবি স্বজনদের। 2009 সালের পর থেকে কিন্তু তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, তারা অনেকে জেলে আছে বা তারা অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু ধরাছোঁয়ার বাহিরে পড়ে গেছে যারা এই হত্যাকাণ্ডের সাথে মাস্টারমাইন্ড ছিল, কিন্তু তাদের নামটা কোনোভাবে আসেনি। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যারা, তাদের নামটা যেন উঠে আসে। আর আমরা শহীদ পরিবার আমরা আশাবাদী যে তাদের নামটাও উঠে আসবে আর তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। বিচারের নামে অপরাধী বিডিআর সদস্যদের মুক্তি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহত সেনা পরিবারের সদস্যরা। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। সেদিন পিলখানায় ছিল 5000-এর মতো সৈনিক, সবাই অলমোস্ট সুবেদার নুরুল ইসলাম ছাড়া সবাই বিদ্রোহ করেছে এবং হত্যাযজ্ঞ এবং অন্য কাজে সহায়তা করে। দ্রুত বিচার কাজ শেষ করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নিজেরা নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত থাকলে স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নির্বাচনের দিকে যাচ্ছে সরকার, ঐক্যবদ্ধ না থাকলে আরও সমস্যার মধ্যে পড়তে হবে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান সেনাপ্রধান। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। এবং শহীদ পরিবারের বক্তব্য আমরা শুনব। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় যারা শাস্তি পাওয়ার যোগ্য তারা শাস্তি পেয়েছে। এর নেপথ্যে কারা জড়িত তা জাতীয় তদন্ত কমিশন বের করবে বলে জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মঙ্গলবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে। সেনাপ্রধান বলেন, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার, তবে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। যারা অপরাধ করছে তাদের ছাড় নেই জানিয়ে সেনাপ্রধান জানান, দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months I had enough. এর আগে বনানী সামরিক কবরস্থানে পিলখানার বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন 3 বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা। শহীদ সেনা দিবস ঘোষণাকে বড় প্রাপ্তি জানিয়ে নিহত পরিবারের সদস্যরা জানান, প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। যারা এই ঘটনার মাস্টারমাইন্ড ছিল তাদের নামটি কিন্তু এই গত 15 বছর কোনোভাবে সামনে আসেনি। তো এখন স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদের নাম উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা।
পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো দেশে জাতীয় শহীদ সেনা দিবস পালনের অংশ হিসেবে মঙ্গলবার এক বাণীতে এ কথা বলেন তিনি। পিলখানার শহীদ সেনা কর্মকর্তাদের গভীর শ্রদ্ধা এবং বেদনার সঙ্গে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, পিলখানায় ২০ সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতিকে নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে দুদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা এবং সদস্যদের কবরে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি। দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত আনতে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ফখরুল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা হত্যাকাণ্ডে তাই এই সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায়, তার জন্য 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে। আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তার দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। গেল কয়েকদিনে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। মধ্যরাতে যেসব স্থানগুলোতে অপরাধ এবং ছিনতাইয়ের প্রবণতা বেশি, সেসব স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলে। এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে চেকপোস্টে গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক এবং নানাভাবে তল্লাশি করা হয়। এ ধরনের চেকিংকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ শ্রেণী পেশার মানুষ। এ সময় চলমান পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যেতে জনসাধারণকে সতর্ক করেন যৌথ বাহিনীর সদস্যরা। আমরা অনেক সময় রাত্রে ফুড পান্ডার ডেলিভারি দিয়ে থাকি, অনেক ছিনতাইকারী আমাদের তাড়া করে। এরকম অভিযান চললে আমাদের জন্য খুব ভালো হবে। আমরা স্টুডেন্ট, আমরা দিনের বেলা কলেজে থাকি, রাতের বেলা কাজ করি। অনেক ভালো অভিযানগুলো চলাতে আমরা নিরাপদে যাইতে পারতেছি, অনেক ভয় লাগতেছে না। আরো জোরদার করতে হবে, এর তো অবশ্যই গা ঢাকা দিবে। চুরি, ডাকাতি, ছিনতাই রোধে অভিযান পরিচালনায় বাহিনীর কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি থাকে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তরের যে কেউ হোক না কেন, যারা ঠিকমতো কাজ করবেন না তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এটা মানে ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসায় স্থিতিশীলতা ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রমজানে পণ্যের মজুত ঠেকানো হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, জনবল সংকটের কারণে দেশব্যাপী অ্যাকশন নেওয়া সম্ভব হচ্ছে না। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের টাকা পাঠানোর প্রসঙ্গটির সত্যতা আছে, তবে কি উদ্দেশ্যে, কোথায় এনে ব্যবহার করেছে তা খতিয়ে দেখা হবে।
সিকিউরিটির ব্যাপার আছে না, ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে, এগুলির প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তারা স্বস্তি অনুভব করবে না। সেটা উই এগ্রি, এবং এটা দ্রুত সমাধান করার জন্য আমরা আলোচনা করছি। মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেব, সেটা দরকার হলে আমরা আবার রিপিট করব। ভোক্তা অধিকার এসে ছাড়াও অন্য যারা এজেন্সি আছে, সে এজেন্সির নাম করার দরকার নাই, তারা দেখবে যে 18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে চাকরি বিধি অনুযায়ী সকল সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলের এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেন। পরীক্ষার পর 327 জনের মধ্যে 85 জনকে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। সকল সুযোগ সুবিধা সহ শুধু যেই সময়টা ওনারা কর্মরত ছিলেন না সেই সময়টা লিভ এক্সট্রাঅর্ডিনারি লিভ হিসেবে ট্রিট করা হবে। এই সময়টাকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি লিভ বাট উইথ পে, যেহেতু সব বেনিফিট দিয়েছেন। আর যেই 3 জন ইতিমধ্যে মারা গিয়েছেন তাদের পরিবারকে আইন অনুযায়ী দরখাস্ত দাখিল সাপেক্ষে আইন অনুযায়ী নির্বাচন কমিশন তাদেরকে সকল বেনিফিট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিতে রাঙ্গামাটি স্থানীয় সরকারের উপপরিচালককে আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে গতকাল সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের রিসোর্ট, দোকান এবং বসতঘর সহ প্রায় 150টি স্থাপনা পুড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন, পর্যটক এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, এই সাজেকের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির মধ্যে কাজ শুরু করেছে কিনা, সেই সাথে এটি একটি পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব পড়ার কথা, জানবো আপনার কাছ থেকে এই বিষয়ে। জি, গতকালকে সাজেকের অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকাল থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির সদস্যরা এখন ঘটনাস্থলে আছেন, তারা তদন্ত শেষে ফিরে আসার পরে আসলে মূলত জানা যাবে। তাদেরকে সময় দেওয়া হয়েছে 7 দিন, 7 কর্মদিবসের মধ্যে তাদেরকে অগ্নিকাণ্ডের কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কি কারণে কি করলে এই অগ্নিকাণ্ড রোধ করা যাবে সেই বিষয়ে তারা সুপারিশ করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে। তিনি জানিয়েছেন গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনার পর তারা একটি পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করেছেন। তিনি জানিয়েছেন যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সাথে কথা বলে এবং স্থানীয় যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে সাজেকের যে পর্যটক ভ্রমণে যে নিষেধাজ্ঞা, সেই নিরুৎসাহিতকরণটা তারা তুলে নেবেন। কারণ এখানে 60টির মতো রিসোর্ট পোড়া গেলেও জেলা প্রশাসক জানিয়েছেন এখনো পর্যন্ত 100-এর মতো রিসোর্ট কিন্তু রয়েছে, যার কারণে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হবে না। আর তিনি জেলা প্রশাসক আরো জানিয়েছেন যে এখানে যেহেতু বিদ্যুতের একটি সংযোগের বিষয় রয়েছে, বিদ্যুৎ বিভাগ থেকে তাকে জানানো হয়েছে যে শীঘ্রই আজকের দিনের মধ্যে তারা বিদ্যুৎ সংযোগটা চালু করতে পারবেন। যদি বিদ্যুৎ সংযোগ আজকে চালু করতে নাও পারে তাহলে আগামী প্রত্যেক রিসোর্টে জেনারেটরের সুবিধা রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য এবং খাদ্য সহায়তা প্রদানের জন্য তালিকা প্রণয়ন করা হয়েছে এবং আগামীকালেই জেলা প্রশাসক সেখানে যাবেন এবং তাদেরকে সহযোগিতা প্রদান করবেন। রিজওয়ানা। সোহেল, ধন্যবাদ আপনাকে। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নোমান ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ।
তার অবদান এই জাতি কোনোদিন ভুলবে না। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ এবং দলীয় কার্যালয়ে জানাজা শেষে চট্টগ্রামে সমাহিত করা হবে এই রাজনৈতিককে। রফিকুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সকাল ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পিতার মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েন ছেলে সাইদ আল নোমান। শোকে কাতর পরিবার ও সতীর্থরা। আমি সৌভাগ্যক্রমে তার সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। বিএনপি নেতারা জানান, দেশ পুনর্গঠনের সংগ্রামে আব্দুল্লাহ আল নোমানের মতো রাজনীতিবিদদের বড়ই প্রয়োজন ছিল। সহযোদ্ধাকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন তারা। এত অভিজ্ঞতা সমন্বয় খুব কম মানুষের আছে। সেই ধরনের একজন যোগ্য মানুষকে দেশের এই সময়ে যখন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে নিয়োজিত, সেই সময় এরকম একজন লোক খুব বেশি দরকার ছিল আমাদের পাশে। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার, এবং শুধু কথা নয়, সুনির্দিষ্ট কিছু অর্জন যাতে আমাদের এই রাজনীতিবিদদের হাত ধরে আসতে পারে, সেদিকেও নজর দেওয়া খুব দরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার চলে যাওয়ায় ক্ষতি অপূরণীয়, যা কখনোই পূরণ হওয়ার নয়। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। জাতিকে গঠনের ক্ষেত্রে এবং দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা কখনোই আমরা ভুলতে পারবো না। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুর খবরে ধানমন্ডির বাসায় ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। পরিবারের সদস্যদের প্রতি জানান সমবেদনা। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষতার সাথে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ময়মনসিংহের ট্রাফিক ব্যবস্থাপনায় এখনও চলছে অ্যানালগ সিস্টেমে। নগরের বিভিন্ন পয়েন্টে 90 দশকে স্থাপন করা ট্রাফিক সিগন্যাল বাতি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। এতে সড়কে যানজট নিয়ন্ত্রণে চরম দুর্ভোগে পড়তে হয় ট্রাফিক পুলিশের। এদিকে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের 120 পুলিশ এবং 80 জন শিক্ষার্থী কাজ করছেন, তারপরও নিয়ন্ত্রণ হচ্ছে না নগরীর যানজট। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। হাতের ইশারা, লাঠির আঘাত, বাঁশির হুইসেলে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ট্রাফিক পুলিশ। এসব ছাড়াও প্রতিদিন বিভিন্ন কৌশল খাটিয়েও ময়মনসিংহের যানবাহন ও যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় তাদের। শহরের বিভিন্ন পয়েন্টে 1993 থেকে 94 সালে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এখন তা নিশ্চিহ্নের পথে। সক্রিয় ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা চালু না থাকায় বেগ পেতে হয় ট্রাফিক পুলিশের। এতে অসহনীয় যানজট সহ সড়কে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ট্রাফিক পুলিশের পাশাপাশি দুর্ভোগ পোহান যাত্রীরা। এই ল্যাম্পপোস্টগুলো নষ্টর কারণে দেখা যায় যে আমরা বুঝতেই পারতেছি না যে আসলে সিগন্যালটা একদমই কেউ মেনে চলতেছে না। অনেক ল্যাম্পপোস্ট অনেক নষ্ট দেখা যাইতেছে, এই কারণে আমাদের অনেক সমস্যা হয়। ট্রাফিকে যারা কাজ করতেছে সারাদিন, তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে আমাদের যে ট্রাফিকের যে সিগন্যালের যে লাইটগুলো আছে, এই ল্যাম্পপোস্টগুলোও দেখা যাচ্ছে অধিকাংশই বিকল। এগুলো থাকলে হয়তো আমাদের কাজ করতে একটু সুবিধা হতো। যানজট নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে ট্রাফিক সিগন্যাল ডিজিটালাইজেশন করা প্রয়োজন বলছেন পুলিশের এই কর্মকর্তা। আর অকেজো পড়ে থাকা সিগন্যাল লাইটগুলো মেরামতে উদ্যোগের কথা জানান সওজ কর্মকর্তা। সিটি কর্পোরেশন এবং লোডসেন হাইওয়েজের পক্ষ থেকে যৌথ সমন্বয়ে যদি
একটি উদ্যোগ নেওয়া হয় পুরো শহরের ডিজিটাল সিগন্যালের সিস্টেম তৈরি করার, তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার উপরে সেটার ইতিবাচক প্রভাব থাকবে নিশ্চয়ই। ট্রাফিক সিগন্যালিংয়ের বিষয়টা বললেন, এটা আসলে সড়ক বিভাগ সম্ভবত আমার জানা মতে এখানে করে নাই। তো যদি সমন্বিতভাবে প্রয়োজন মনে হয় বা যদি সড়ক বিভাগ এই ব্যাপারে যদি করতে হয়, তাহলে আমরা এটা প্রয়োজনীয় মতামতের জন্য বা প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। যানজট নিয়ন্ত্রণ সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।